শিমুলবাড়ি ঐতিহ্য ধরে রাখা এক শিক্ষা প্রতিষ্ঠান। বিগত ২৫০ বছর যাবৎ এখানে এই শিক্ষার আলো জ্বলছে। এই আলোকে আরও প্রজ্বলিত করার জন্য আজকে সমাগত হয়েছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অধীনে পরিচালিত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব এবং আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়ার মোহতারাম মুদির শেখ হাফেজ আখতার মাদানী এবং শিক্ষা লালনের সদিচ্ছায় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মদিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র এবং আগামী দিনে মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার উদগ্র বাসনা নিয়ে উপস্থিত একদল ছাত্র, অভিনন্দন জানাচ্ছি আজকের এই মহতী অভিভাবক সমাবেশের সম্মানিত অভিভাবকবৃন্দ, অভিভাবিকাবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, গ্রামের সেই কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী সাধারণ মানুষ যাদের সন্তানেরা এখানে পড়েন, আপনাদের আকুলতার কারণে আপনারা আজকে সমবেত হয়েছেন। বিশেষ করে যাদের জন্য এসেছি তারা হচ্ছেন উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষার্থিনী, আমাদের ভাই বোনেরা। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা একটা অবয়ব দেখছি শিমুলবাড়ি আল মাহাদ মাদ্রাসা। এটা একদিনে এ পর্যায়ে আসেনি, দীর্ঘ সময় অতিক্রম করে আমরা এখানে এসেছি। এখানে 4টা শ্রেণী সরাসরি জড়িত। যাদের কথা প্রথমেই বলতে হয় তারা হচ্ছেন আজকের অভিভাবক। এই অভিভাবকদের মধ্যে একটা শ্রেণীর দায়িত্ব নিয়েই কাজ করছেন, তারা হচ্ছেন এই প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলী। অভিভাবক আছে, পরিচালক আছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিতরণ করবে কারা? রয়েছেন সুদক্ষ একঝাঁক শিক্ষক মণ্ডলী। 3টা শ্রেণীরই লোক আছে, কিন্তু তাদের এই বাতি জ্বালাবেন কার জন্য? সেই শিক্ষার্থীরাও আজকে উপস্থিত। তো আমি সংক্ষেপে অভিভাবক, পরিচালক মণ্ডলী, শিক্ষক এবং ছাত্র হিসাবে আমাদের কি দায়িত্ব, এই 4 শ্রেণীর জন্য সংক্ষেপে, অত্যন্ত সংক্ষেপে কিছু কথা উপস্থাপন করব। আপনাদেরকে মেহরবানি করে শোনার, অনুধাবন করার এবং মেনে চলার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানে একজন সচেতন অভিভাবকের প্রধান দায়িত্ব হচ্ছে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, যেটা এ সময়ে খুঁজে পাওয়া খুবই বিরল। ব্যক্তিগত জীবনে আমরা অসংখ্য কাজকর্মে লিপ্ত আছি। তো এই সময়ে অভিভাবকরা সময় বের করবে, এটা সচেতন কিছু অভিভাবক ছাড়া সম্ভব নয়। তো যারা আজকে এসেছেন আমি তাদের প্রত্যেককেই সচেতন মনে করি, এবং অনেকেই কর্মক্ষেত্রে ঝামেলার কারণে আসতে পারেননি। তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, আপনি যেই সন্তানটাকে প্রতিষ্ঠানে পাঠালেন, এই সন্তানটা নিয়মিত প্রতিষ্ঠানে আসে কিনা এটা চেক করবেন কিভাবে? শিক্ষক মণ্ডলীকে মনে রাখতে হবে, প্রত্যেক ছাত্রের কাছে আজকের এই দিনে বিজ্ঞানসম্মতভাবে একটি ডায়েরি থাকবে।
অভিভাবক বাড়িতে গেলেই সন্তানের ডায়েরি চেক করবে যে আজকে সে প্রতিষ্ঠানে গিয়েছিল কিনা, প্রতিষ্ঠান থেকে কোনো নির্দেশিকা আছে কিনা, এই বিষয়টি ডায়েরি থেকে চেক করে নিন। এটা অনেকাংশেই হয়ে ওঠে না। আমাদের অনেক অভিভাবক মনে করেন যে আমরা তো শিক্ষিত না, লেখাপড়া জানি না, এটা কি করে সম্ভব। আপনার বড় বিদ্বান হওয়ার প্রয়োজন নাই। যদি ছেলেটাকে বলেন, ছাত্রটাকে বলেন যে তোমার ডায়েরিটা কোথায়, ডায়েরিটা দেখাও তো। যদি সে সেদিন প্রতিষ্ঠানে এসে থাকে, স্বাচ্ছন্দ্যে এটা প্রদর্শন করবে। যদি তার মধ্যে কোনো হীনমন্যতা থাকে, সে তখন ভিন্ন রাস্তা খুঁজবে আর আপনার কাছে এসে আসবেন। তাইলে আপনি শিক্ষিত হন আর অশিক্ষিত হন, অন্তত এটা তো বুঝবেন যে আজকের দিনে সে গিয়েছিল, কোনো কমেন্টস আছে শিক্ষকের, এটুকু তো বুঝবেন যে একটা পাতায় লেখা আছে। শুধু এটুকু যদি বুঝেন তাইলে বুঝবেন যে আপনার সন্তান নিয়মিত প্রতিষ্ঠানে আসছে। 2, আজকে যে প্রোগ্রামটা অভিভাবক সমাবেশ, শিক্ষকগণ নিয়মিতই অভিভাবকদের নিয়ে, যাদের সন্তান প্রতিষ্ঠানে পড়েন তাদের নিয়ে মাসিক ভিত্তিক মিটিং করবেন, প্যারেন্টস টিচার্স মিটিং হবে। তো এটা অনেকাংশেই দেখা যায় না। শিক্ষকরা ক্লাস নিয়ে ব্যস্ত, অভিভাবকরা কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা প্রত্যাশা করি অনেক বেশি। আমার এই প্রত্যাশা পূরণ করতে হলে শিক্ষকদের মাসে সময় বের করতে হবে এবং অভিভাবকদের নিয়ে নিয়মিত মাসিক মিটিং করতে হবে। এই মিটিংয়ে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অপ্রয়োজনীয়তা, ছাত্রদের কি প্রয়োজন, কোথায় কি ঘাটতি আছে, এই বিষয়গুলি আলোচনা হবে। অভিভাবকদের তৃতীয় কাজ হচ্ছে, এই প্রতিষ্ঠানটা এমনিতেই চলে না। বিদ্যুৎ ছাড়া যখন ফ্যান চলে না, এই প্রতিষ্ঠানটা এভাবে চলে না। এখানে শিক্ষক আছে, তাদের বেতন আছে, আপনি নিয়মিত বেতন দিচ্ছেন কিনা। অনেকের ধারণা যে সরকারি স্কুল কলেজে তো লেখাপড়া ফ্রি, আপনি তো সেখান থেকে বেরিয়ে এসেছেন। আপনার কাছে আমার দাবি হচ্ছে, নিয়মিত সন্তানের জন্য যে টিউশন ফি নির্ধারণ করা আছে, যদি ফ্রি থাকে ভিন্ন বিষয়, ফ্রি থাকলে আপনি ডায়েরি চেক করবেন, নিয়মিত বৈঠকে বসে উন্নয়নমূলক চিন্তা করবেন। কিন্তু যেখানে নির্ধারণ করা ফি আছে, এই ফিটা নিয়মিত পরিশোধ করবে। নিয়মিত ফিটা পরিশোধ না করলে যে ক্ষতিটা হয়, আপনার ছেলে ক্লাসে আসলেই ক্লাস টিচার ওই বেতন 30 টাকার জন্য তাকে ক্লাসে দাঁড় করাবে। যখন 3 দিন 5 দিন ক্লাসে দাঁড় করাতে হয়, তখন লজ্জায় ওই ছেলেটা ভেঙে পড়ে, মুষড়ে পড়ে, আর এই সন্তানটা স্কুলে মাদ্রাসা আসতে চায় না। অনেক খরচ করি আমরা, সেখানে ছাত্রের জন্য মাসে যেই বেতনটা ইনসাফপূর্ণ নির্ধারণ করা হয়, এটা অবশ্যই নিয়মিত পরিশোধ করবেন। আমরা দেখি দেশে অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তান পড়ানো হয়। আপনারা শুনলে আশ্চর্য হবেন। আমরা গত বছর পরিদর্শন করেছিলাম হেলিবাড়ি ভালুকা, ময়মনসিংহ জেলায় একটা স্কুল আছে, বিদেশি অস্ট্রেলিয়ান স্কুল, হেলিবাড়ি ভালুকা। একজন ছাত্রের 1 বছরের টিউশন ফি হচ্ছে 38,50,000 টাকা। কত টাকা? এত বড় ফিগার গ্রামে থেকে অনেকে শুনেই নাই। একজন ছাত্রের বার্ষিক খরচ হচ্ছে 38,50,000 টাকা। এর মানে প্রতি মাসে প্রায় 3.25 লক্ষ টাকা। এরাও তো পড়াচ্ছে, আমরাও পড়াচ্ছি। তো এই পড়ালেখাকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাকে এগিয়ে আসতে হবে। কোনোভাবেই সন্তানের যত টাকাই বেতন নির্ধারণ করা হোক, আপনার কোনো কাজ বাকি থাকে না। রাতের খানাও বাকি নাই, সকালের খানাও বাকি নাই, দুপুরেরটাও বাকি নাই, শুধু বাকি আছে সন্তানের টিউশন ফি। মক্তবের বেতন বাকি থাকে, মসজিদের ইমামের বেতন বাকি থাকে, আর সব নগদ হয়। মেহরবানি করে অভিভাবকদেরকে বলছি, শিক্ষকদের সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলে আপনাকে অবশ্যই নিয়মিত ছাত্রের টিউশন ফি পরিশোধ করতে হবে। তারপরে যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করুন। আপনার এই সন্তানটা
বিভিন্ন অজুহাত পেশ করে। আগে ডায়েরিতে যে কথাটা বললাম, যদি ডায়েরি না থাকে, নিয়মিত আসে কিনা আপনি আসবেন। আপনারা কতদূর দেখেছেন আমি জানি না, শহরের স্কুলগুলিতে ভালো রেজাল্ট করার পেছনে অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষ অভিভাবক যদি না পারেন, নারী অভিভাবকরা, তাদের মায়েরা সকালবেলা স্কুলে ছেলেটাকে নিয়ে এসে বিকাল 4টা পর্যন্ত বাইরে বসে থাকে। যদি বিশ্বাস না হয়, ন্যাশনাল আইডিয়াল স্কুলে যান, মতিঝিল আইডিয়াল স্কুলে যান, গিয়ে দেখেন ওখানে ছেলেরা ভালো রেজাল্ট করে, এবং দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে তারাই বেশি চান্স পাচ্ছে। তো আপনার ছেলে যদি মদিনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়াতে চান, আপনাকে কি করতে হবে? সেই দায়িত্ব আপনাকে নিয়ে এগিয়ে আসতে হবে। তো সেই কারণে আপনাদেরকে বলছি, আমাদের সন্তানদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। 5 হচ্ছে, শিক্ষকরা ক্লাস থেকে যে পড়া দেয়, হোমওয়ার্ক দিয়ে দেয়, ডায়েরিতে লেখা থাকে, বাড়িতে গিয়ে সেই কাজটা করলো কিনা। আমার মনে হয় কেউ মূর্খ নাই। একটা উদাহরণ পেশ করতে পারি। আমরা গত বুধবারে কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া এবং কুতুবদিয়াতে গিয়েছিলাম আহলে আন্দোলনের পক্ষ থেকে বন্যা পরবর্তী কিছু অনুদান তাদেরকে দেওয়ার জন্য। তো আমি একটা তালিকা করে নিয়েছি, যাদের নাম এসেছে তাদের প্রত্যেকেই স্বাক্ষর করে টাকা গ্রহণ করেছেন। কোনো একজন মহিলা নাই, পুরুষ নাই যিনি স্বাক্ষর করতে জানেন না। শতভাগ স্বাক্ষরতা আছে। আমি মনে করি এখানকার অভিভাবকদেরও সেই যোগ্যতাটুকু আছে। আপনারা অবশ্যই সন্তানদের হোমওয়ার্কটা চেক করবেন। শিক্ষকরা বাড়িতে যে পড়াটা দিল, এটা সে বাড়িতে পড়লো কিনা, লিখে নিয়ে আসলো কিনা, এটা অবশ্যই আপনারা দেখবেন। তো আমরা এই জায়গাগুলিতে দুর্বল হওয়ার কারণে আমরা আমাদের সন্তানদের পিছিয়ে পড়ছি। শিক্ষা উপকরণ দেখা যাচ্ছে যে বই তো সরকার দেয়, কিন্তু এজন্য খাতা লাগে, কলম লাগে, ডায়েরি লাগে, এই জন্য প্রতিটা টাকা নেয়। এইটা আমরা সরবরাহ করি না। তো আমার সন্তান ঝরে পড়বে কারটা? সেই কারণে এই বিষয়গুলি অবশ্যই যোগান দিতে হবে। 6 নম্বর হচ্ছে নৈতিক শিক্ষা। সন্তানদেরকে নৈতিক শিক্ষার বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক মণ্ডলী যেমনটা লক্ষ্য রাখবেন। এই সন্তানেরা অল্প বয়সে শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে বেশি সময় বাড়িতে অভিভাবকদের সাথে কাটান। সেই কারণে তাদের নৈতিক মান পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য অবশ্যই বাবা মা হিসাবে খুব সচেতনভাবে খেয়াল রাখতে হবে। যেই কাজটা আমরা খুব খেয়াল করি না, আমাদের সন্তানরা ঝরে পড়ে। মানে তার জন্য যেটুকু প্রযোজ্য, এর বাইরে অনেক বোঝা চাপিয়ে দিই। মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানে না এসে পালিয়ে যায়। এখানে শিক্ষক অভিভাবক দুইজনের দায়িত্ব রয়েছে। অভিভাবক যেমন শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন, শিক্ষকরা খেয়াল রাখবেন যে আমার এই ক্লাসের পড়াটা, এই লেসনটা এই ছাত্রদের জন্য উপযুক্ত কিনা। যখন এটা সে ধারণ করতে না পারে, তখন সে স্কুল পালানো শুরু করে, মাদ্রাসা পালানো শুরু করে। একটা সময় আর মাদ্রাসায় আসে না, তখন পড়ার চেয়ে তার কাছে ছোটোখাটো কাজটা গুরুত্বপূর্ণ মনে হয়। ও বলে যে আমার মাথায় লেখাপড়া ঢুকে না, আমাকে টেকনিক্যাল কিছু শেখাও, আমাকে মোবাইল দাও। সে এখন মোবাইল চালাতে খুব ভালোবাসে, মোবাইল ইঞ্জিনিয়ার হইতেও ভালোবাসে, অন্য টেকনিক্যাল হইতে ভালোবাসে, কৃষিকাজ করতে ভালোবাসে, কিন্তু লেখাপড়ার প্রতি সে গিয়ে আসছে না। সেই কারণে আমি অনুরোধ করব যে এটা করবেন। আর ছাত্রদের মেধা উন্নয়নের জন্য যেটা দরকার, সহশিক্ষা, ক্লাসের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারিভাবে প্রতিযোগিতা হয়, সেগুলিতে অংশগ্রহণ করা। এবার তো সরকারকে ধন্যবাদ দিতে হয়, সর্বোচ্চ পর্যায়ের তাফসির প্রতিযোগিতা বাংলাদেশে শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই সরকারি যে বিভিন্ন উপজেলা পর্যায়ে প্রতিযোগিতাগুলি হয়, শিক্ষকদেরকে বলবো আমাদের সন্তানদেরকে আপনাদের একটু কষ্ট হলেও, একটু খরচ হলেও এই সমস্ত প্রতিযোগিতাদেরকে ব্যবহার করুন। তাইলে আমরা আমাদের সন্তানদের নিয়ে অনেক দূর আগাতে পারবো এবং একটা সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারবো। আর আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠে আমাদের সন্তানদেরকে পাঠাতে পারবো ইনশাআল্লাহ। তো সেই কারণে আমি
শিক্ষক মণ্ডলীকে অনুরোধ জানাচ্ছি, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ শৃঙ্খলা ধরে রাখবেন এবং ছুটি ছাটার ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তের পাশাপাশি প্রতিষ্ঠানের অভিভাবক পরিচালকদের যে নিয়ম নীতি আছে সেটাকে অনুসরণ করবেন, ফলে আপনাদের সাথে অভিভাবকদের একটা সম্পর্ক সখ্যতা গড়ে উঠবে। এইটা আপনারা ধরে রাখবেন। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলি ধ্বংসের পেছনে একটা বড় কারণ হচ্ছে আর্থিক অনিয়ম। শিক্ষকগুলি এই দায়িত্ব পালন করেন আর কমিটি তা তদারকি করেন। কমিটিকে বলবো আপনারা যত তদারকি করবেন, আর শিক্ষক মণ্ডলী আহ্বান জানাবো আমরা যেন যথাযথভাবে মূল্যায়ন করি, এটাকে গুরুত্ব দিয়ে যেন হিসাবায়ন করি। এবং যারা এর উপরে আছে, আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষকদের অধিকার, তাদেরকে একটা ইনসাফ ভিত্তিক বেতন নির্ধারণ করে নিয়মিত পরিশোধ করার ব্যবস্থা করবে। ফলে ভালো শিক্ষকও এখানে প্রতিষ্ঠান ছেড়ে যাবে না এবং শিক্ষা দেওয়ার ব্যাপারে সে হবে আন্তরিক। আর অভিভাবক তার আন্তরিকতার কারণেই ভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্র নিয়ে এসে এই প্রতিষ্ঠানে দিবেন। প্রতিষ্ঠান উন্নয়ন এই কাজগুলো আমাদের রাখতে হবে। তো আমার একটা সাবজেক্ট ছিল, সাবজেক্টের আলোচনার বিষয় অনেক লম্বা, অল্প কটা কথা বললাম। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যারা শিক্ষক আছেন এবং পরিচালনা কমিটিতে আছেন, বিশেষ করে যারা ছাত্র আছে, আজকের দিনের একটা নগদ সবক হচ্ছে, শিক্ষকদেরকে বলছি, আপনারা বাইরে থেকে অনেক মেহমান আছে, গুরুত্বপূর্ণ কথা বলবে, ছাত্রদেরকে একটু চুপ করতে বলেন, এদেরকে চুপ করেন, এরা কিন্তু কোনো কথা শুনছে না এবং তাদের কারণে যারা পাশে শুনছে তারাও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশটা বজায় রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের খুঁটিনাটি বিষয়গুলিকে ধারণ করার মাধ্যমে, এগুলিকে সহজ করার মাধ্যমে জান্নাতের পথ সহজ করে জান্নাতে প্রবেশের তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের সকলকে আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, হাদিস ও শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সিলেবাসের ভিত্তিতে শিশু কিশোরদের মনকে আরও বিকশিত করি এবং বিশুদ্ধ আকীদায় ভরপুর করে তাদের নৈতিক মানের সর্বোচ্চ মার্গে পৌঁছে দেয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।